সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর নিয়মিত আয়োজন আজকের বার্তা কক্ষে। আপনারা এর মধ্যে জানেন এই সরকারের আমলে সবচেয়ে বেশি আলোচিত শব্দ হচ্ছে নির্বাচন, কিন্তু এই মুহূর্তে জাতীয় বা স্থানীয় নির্বাচন নয়, সবচেয়ে আলোচনা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন নিয়ে। জাতীয় নির্বাচনে সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির কথা বলা হলেও কোনো মহল থেকে বলা হচ্ছে এখনো অনিশ্চয়তা আছে। কেউ বলছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। আ আসলে এই মুহূর্তে এসে কিসের অনিশ্চয়তা, সেই বিষয়টি আজকে আলোচনার আমরা চেষ্টা করব। আমাদের আজকের আলোচনার বিষয় ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কিসের অনিশ্চয়তা। প্রথম আলোর আজকের আয়োজনে আমন্ত্রণ জানিয়েছি অতিথি হিসেবে সাবেক সচিব ও বিশ্লেষক আবু আলম মোহাম্মদ শহীদ খানকে। আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমেই আমি একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে ডাকসু নির্বাচন। সবচেয়ে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এই মুহূর্তে নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, তার হচ্ছে ডাকসুর আলোচনা সবচেয়ে বেশি, খুব স্বাভাবিকভাবেই। কিন্তু আমার বিষয়টা এই যে এই মুহূর্তে ডাকসু কেন? যেমন আমরা শুনেছিলাম প্রেক্ষাপটটা এরকম যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে কিনা এটা নিয়ে এক ধরনের আলোচনা হয়েছে। কিন্তু এই নির্বাচনটা আসার পরে দেখা গেল যে এটা এগোচ্ছে। এর মধ্যে কোনো ইঙ্গিত আছে কিনা? ইঙ্গিত থাকতে পারে, বাট ডাকসু নির্বাচনটা তো খুবই প্রত্যাশিত। বছরের পর বছর আমাদের সরকার, যারা নিজেদেরকে গণতান্ত্রিক সরকার দাবি করতেন, তারা বছরের পর বছর ডাকসু নির্বাচন করতে দেননি সরকার যারা ছিলেন। আর আমাদের যে ছাত্ররা আছে বা শিক্ষার্থী যারা আছে, আমিও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তো এটা তো একটা আমাদের রিপ্রেজেন্টেটিভ যারা ডাকসুতে যাবেন বা আমাদের যে হল সংসদে যারা যান, তাদের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়, যেটা সংসদ না থাকলে সমস্যার সমাধান হয় না। এবং ওখান থেকে একটা নেতৃত্ব বেরিয়ে আসে। যদি আমরা জাতীয় পর্যায়ে খুব কম দেখেছি আমরা নেতৃত্ব বেরিয়ে আসতে বা জাতীয় পর্যায়ে অবদান রাখতে, বাট তারপরেও আসছে। এবং আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য, যে আপনার ভাষা আন্দোলন থেকে শুরু করে আর তারও আগে এবং তারও পরে ধরেন ৬২ শিক্ষা আন্দোলন, ৬৬ ৬ দফা আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থান, ৭০ নির্বাচন, ৭১ মুক্তিযুদ্ধ, ৯০ অভ্যুত্থান, এমনকি ২৪ যে অভ্যুত্থান, সেখানে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষার্থী, শিক্ষক প্রত্যেকের একটা ভূমিকা আছে এবং এই ভূমিকা কিন্তু খুব ঐতিহাসিক। সুতরাং এই ভূমিকাটা আরো ভালোভাবে তারা রাখতে পারতেন যদি তাদের এই নির্বাচিত সংসদ থাকতো। আমি এটাকে স্বাগত জানাই। হ্যাঁ, ইঙ্গিত হতে পারে যে ওই যে একটা দাবি ছিল যে লোকাল গভর্নমেন্ট নির্বাচন করে আমরা একটু টেস্ট করি, এটাও একটা টেস্ট কেস হতে পারে। এই নির্বাচনের সাথে তো জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই এবং সরকার সরাসরি এই নির্বাচনে যুক্ত না। এই নির্বাচনটা করা হয় শিক্ষকদের তত্ত্বাবধানে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থাকে বা তারা মোটামুটি দেওয়ার চেষ্টা করে, সুরক্ষা দেওয়ার চেষ্টা করে। তো সুতরাং এই নির্বাচন হওয়ার পরে নির্বাচিত যারা হবেন, সেরকম নির্বাচনের ফলাফলের কারণে জাতীয় নির্বাচন প্রভাবিত হবে এটা বলতে পারি না। কারণ আমরা যদি ফিরে যাই, ৭২ সালে কিন্তু ডাকসুদের ছাত্র ইউনিয়ন জিতেছিল। আপনার যদি ৭৯, ৮০, ৮১-তে বাসদ সমর্থিত ছাত্রলীগ জিতেছিল, মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামান, জিয়াউদ্দিন বাবলু। তো এর কারণে কিন্তু সরকারের কোনো পরিবর্তন হয়নি এবং তাদের যে দল, সেই ছোট দল থেকেই তারা নির্বাচিত হয়েছিলেন। তাদের দল কিন্তু খুব বড় দলে রূপান্তরিত হতে পারেনি। এখনকার যে বাস্তবতাটা, এই সময়ের যে নির্বাচনটা হচ্ছে, তার আগে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় যে দলগুলোকে সবচেয়ে বড় দল মনে করা হতো, তার একটি একেবারেই নাই। আমি আওয়ামী লীগের কথা বলছি। কার্যক্রম নিষিদ্ধ। আর দলগুলোর মধ্যে বিএনপি দীর্ঘদিন নির্বাচন এবং সরকারের বাইরে। এরকম একটা সময় এসে আমরা সাধারণত দেখি, আপনি বলছিলেন যে ভিপিসি, জিএস হিসেবে অন্তত যারা হন, তারা জাতীয় রাজনীতি বলতে আমি অন্তত অন্য বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তারা জাতীয় রাজনীতিতে যুক্ত হন। তো সেই রকম একটা নেতৃত্ব বের করে নিয়ে আসা কোন দলের কোনো ইঙ্গিত আমি এই জায়গাটা একটু জিজ্ঞেস করতে চাই। না, সেটা হতে পারে। সেজন্য আমি উদাহরণ দিলাম যে ধরেন আমরা তো জানি না আমাদের শিক্ষার্থীরা কাকে ভোট দেবে। ধরেন এখানে একটা ছোট পার্টির যারা ক্যান্ডিডেট, তাদেরকে ভোট দিয়ে দিল, স্বতন্ত্রকে দিলে একটা আলাদা জিনিস, তাদের তো কোনো রাজনৈতিক দল নেই। আমি বলছি ছোট রাজনৈতিক দলের প্রার্থীরা বা তাদের প্রার্থীরা জিতে গেলেন, তার কারণে যে পুরো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া তাদের দলের প্রভাব বেড়ে যাবে এরকমটা আমি মনে করছি না। কারণ ডাকসুতে অতীতেও বিরোধী পক্ষ সবসময় দেখা গেছে, ডাকসু সবসময় বিরোধী, মানে কি কারণে যেন ওখানকার ছাত্ররা, শিক্ষার্থীরা সবসময় একটা এস্টাবলিশমেন্ট বিরোধী। এখন এস্টাবলিশমেন্ট মানে দলীয় সরকারের বিভিন্ন যে কার্যক্রম, যে অন্যায় আচরণ, কর্তৃত্ববাদ, এটার বিরোধিতা করে। এখন ডক্টর ইউনূস সাহেবের
সরকারের সময় নানান সমস্যা আছে, নানান বিষয় নিয়ে তারা এই বিষয়ে তাদের মতামত ব্যক্ত করতে পারেন। বাট ছোট দলের কেউ নির্বাচিত হয়ে গেলেন আর টেকনাফ থেকে তেঁতুলিয়া তাদের রাজনৈতিক বিস্তার হবে, এরকমটা আমি ভাবছি না, ভাবার কোনো কারণ নেই। এবার যদি ঠিক ফলাফল না, প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়ার সময় অন্যান্য নির্বাচনের সাথে যে জায়গাটা মিল থাকে সেটি হচ্ছে যে সহিংসতা বা কোনো পুলিশি হাঙ্গামা বা অন্য কোনো ঝামেলা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অলরেডি এর মধ্যে একটা আলোচনায় বিষয় এসেছে। তারা চেয়েছেন সেনাবাহিনী দরকার এই নিরাপত্তা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের, মানে জাকসু নির্বাচনের জন্য। এটি আমি আমার স্মৃতির মধ্যে নাই, কখনো শুনিনি যে বিশ্ববিদ্যালয়ের জন্য সেনাবাহিনী চাওয়া। তাহলে জাতীয় নির্বাচনে কি চাবেন? এটি কোনো এরকম কোনো ইঙ্গিত করে কিনা যে শুধু ওই ক্যাম্পাসের সমস্যা, নাকি এটি আসলে আমাদের অসহিষ্ণুতাই বেড়ে গেছে জাতীয় রাজনীতির মধ্যে? না, রাজনীতির মধ্যে অসহিষ্ণুতা তো অনেক বেড়ে গেছে, প্রতিশোধ স্পৃহা অনেক বেড়ে গেছে, একটা প্রতিশোধের রাজনীতিতে আমরা ঢুকে পড়েছি অলরেডি। তো সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নানান সমস্যা আছে, ক্যাম্পাসে অনেক ধরনের ঘটনা ঘটে এবং সেই সব ঘটনায় পক্ষ বিপক্ষ শক্তি জড়িয়ে পড়ে এবং এখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তো ওদের পাশে যেহেতু 9 ডিভিশন আছে, তো ওনারা যদি সেনাবাহিনী চান, এবং সেনাবাহিনী চাইতে পারে না, মানে নর্মালি চাওয়া হয় না, যেটা আপনি বললেন এটা ট্রু, বাট বর্তমান পরিস্থিতিতে 30,000 সেনা সৈন্য কিন্তু মাঠে আছে উইথ ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার। আমি এটাও মনে করি যে ডাকসু নির্বাচনের সময় হয়তো ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার যে সেনা সদস্যদের আছে বা যারা আশেপাশে আছেন তারা হয়তো এখানে থাকতে পারেন, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকতে পারেন। এবং আমাদের জাতীয় নির্বাচনে কিন্তু সেনাবাহিনীর থাকাটা খুবই জরুরি এবং আরো বেশি সংখ্যা, মানে আমি সেটাই বলছি যে তার মধ্যে এটার মধ্যে ওই ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে কিনা যে আসলে এখানেই যদি সেনাবাহিনী লাগে তাহলে জাতীয় নির্বাচনে তো অফকোর্স লাগবে, অফকোর্স ওইটার তো কোনো ইবার নাই। বাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো জানি এটা, কেউ হয়তো দাবি করেছেন, এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিসাইড করতে পারেন যে তাদের সেনাবাহিনী প্রয়োজন হবে কিনা। মানে অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে আমরা আমাদের শিক্ষকদের উপরে হয়তো আস্থা রাখতে পারছি। এবারে একটু দুটো যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া আমি জাহাঙ্গীরনগরের কথা আপনার সাথে আলাপ করছি, একই সাথে রাকসু নির্বাচন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ক্ষেত্রে দেখা গেল প্রধান নির্বাচন কমিশনার যাকে নিয়োগ দেওয়া হয়েছিল তার উপরে তো এই পুরো প্রক্রিয়াটা অনেক বেশি নির্ভর করে। তিনি এরই মধ্যে পিএসসির সদস্য নির্বাচিত হয়ে গেছেন আবার, যে কারণে তিনি এখান থেকে পদত্যাগ করছেন, তাতে এটা পিছিয়ে যাচ্ছে। আবার জাহাঙ্গীরনগরে যেটি বলা হচ্ছে যে সেনাবাহিনীর সহযোগিতা দরকার, এটা বলে আবার পিছিয়ে দিয়ে শুধুমাত্র রাকসুই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুটা হবে এবং এটার মধ্যে একটা ইঙ্গিত থাকবে যে ফলাফল কেমন হয়, কারা এখন পাওয়ারফুল বা কাদের মানুষ পছন্দ করে, আর বাকিগুলো হবে না, এরকম কোনো মনে হয় আপনার? না, এরকমটা মনে করার কোনো কারণ নেই। এবং ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিন্ন ভিন্ন রেজাল্ট হতে পারে, কেন তাদের নানান মানে কোন দলের কতটা সক্ষমতা আছে। আমার মনে আছে যখন 72, 73, 74-এ যখন অনেক নির্বাচনে জাসদপন্থী ছাত্রলীগেরা অনেক জায়গায় জিতেছিল, আর তখন কিন্তু রাকসুতে মুজিববাদী ছাত্রলীগ, যাদেরকে আমরা বলি মানে আওয়ামী লীগের যে ছাত্রলীগ, তারা কিন্তু বিপুল ভোটে জিতেছিল। সো এগুলো অনেক সময় ক্যান্ডিডেটের উপর নির্ভর করে এবং সেখানকার পুরো পরিস্থিতির উপর নির্ভর করে। ডাকসুতে যারা জিতবে তারাই যে সারা দেশে জিতবে এরকম না। এবং নতুন দলের কথা যেটা বলা যেতে পারে, নতুন দল তো এখনো পরীক্ষিত না, যেতেও পারে। একসময় আমাদের নুরু সাহেব জিতেছেন না, তারপরে তো নুরুল হক, তারপরে তো উনি একটা দল করলেন, বাট সেটার কি ঢেউ সারা দেশে লেগেছে? লাগেনি। সুতরাং আপনি ওই যে একটা ধারাবাহিক 10 বছর 15 বছরের ছাত্র রাজনীতি, নানান আন্দোলন, যদি বলি শিক্ষা নিয়ে আন্দোলন, 6 দফা স্বায়ত্তশাসন নিয়ে আন্দোলন, 69-এর আন্দোলন, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, এর মধ্য দিয়ে যে ছাত্র সংগঠনগুলো গড়ে উঠেছিল, আমরা 72, 73, 74-এ সেই বিরোধী ছাত্র সংগঠনকে অনেক শক্তিমত্তার সাথে বিভিন্ন জায়গায় জিততে দেখেছি। তারপরে কিন্তু এটা রিপিট হয়নি, মানে এই রিপিটেশনটা আমরা দেখিনি এবং ভোটই তো হয়নি। এক সময় যদি ভোটটা ঠিক মতো নিয়মিত হতো তাহলে হয়তো আমরা দেখতাম। বহু বছর পরে 19 সালে হলো, এবারে হচ্ছে। এবং ওই মানে মূলধারার যে রাজনীতি, মানে জাতীয় রাজনীতি আর এই যে ছাত্রদের যে নির্বাচনী রাজনীতি, ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি, এটার মধ্যে একটা মৌলিক তফাৎ আমি লক্ষ্য করেছি। ওখানে ছাত্ররা যাকেই চাক সে যে জাতীয় রাজনীতিতে খুব বড় একটা অবদান রাখতে পারে তাদের দল, এরকমটা আমি দেখিনি। জাতীয় রাজনীতিতে কিন্তু ওই বড় বড় দলগুলো যারা অনেকদিন ধরে রাজনীতিতে আছেন এবং যাদেরকে জনগণ সমর্থন করে, এখনো জনগণ, মানে আমাদের দেশের জনগণ এবারে কি করবে জানি না, আমাদের দেশের জনগণ কিন্তু ম্যাচিউর পলিটিক্যাল লিডারদেরকেই ভোটে জেতানোর চেষ্টা করে। হ্যাঁ, খুবই তরুণ, ধরেন 70 সালে
কত এই এই 2-3 জন তরুণ মাত্র ছিল, তারা জিতেছিলেন। জি 72-73 আমরা ওই 72 নির্বাচনে সেটাই দেখেছি। সো খুব তরুণদেরকে যে মানুষ একেবারে নির্বাচিত করে দিবে ডাকসুতে নির্বাচিত হয়েছে বলে, এরকমটা ভাবার কোনো কারণ নেই। এবারে আমরা রাকসু বা জাকসু এই যে ক্যাম্পাস ভিত্তিক যে ছাত্র সংসদ নির্বাচন, এখান থেকে বেরোয় যদি জাতীয় নির্বাচন নিয়ে আসি, সেখানে এক ধরনের সংশয়ের কথা শোনা যাচ্ছে। যদিও ফেব্রুয়ারি এপ্রিল এগুলো হতে হতে ফেব্রুয়ারিতে মোটামুটি একটা ধারণার মধ্যেই আমরা আছি এবং সবাই সেটি বলছেন, সরকারও সেটি বলছেন। কিন্তু জামায়াত এবং এনসিপির পক্ষ থেকে বিভিন্ন সময় যে সমস্ত বক্তৃতা করা হচ্ছে, কথা বলা হচ্ছে, সেখানে সংশয় প্রকাশ করা হচ্ছে এবং তারা বলছেন কেন পরে হওয়া জরুরি। ঠিক কি মনে হয় তাদের লাভটা কি? আসলে দেরি করলে তাদের লাভটা কোথায় এই মুহূর্তে এসে? না, আমরা যে সংশয়, সন্দেহ, অবিশ্বাস, আস্থাহীনতা, এগুলোর মেইন কজ কিন্তু আপনার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বা সরকারের উপদেষ্টা যারা আছেন তারা মেইন কজ। মানে সেখানে তারা একটা এখন পরিষ্কার করেছেন, সেটা ঠিক আছে। বাট তারাই প্রথম অল্প সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুন, এটা ছিল 6 মাসের মতো একটা টার্গেট, যেখানে 3 মাসে নির্বাচন করেছে অন্যান্য তত্ত্বাবধায়ক সরকার। এখানে হয়তো 3 মাসে নির্বাচন করার কেউ দাবিও করে নেই, সুতরাং তারা সময় পেয়েছেন। তো এই যে কথাগুলো, এরপরে আবার যখন একটু আলাপ আলোচনা হলো তখন বলা হলো এপ্রিল, এরপরে লন্ডন বৈঠকের পরে যেটাকে এনসিপি বলছে সেজদা করতে গিয়েছিলেন, ওই নিয়ে আসছেন, এরকম ভাবে আক্রমণ করছেন ডক্টর ইউনূসকে, তখন উনি বললেন যে ফেব্রুয়ারি। এবং জামাত কিন্তু ফেব্রুয়ারি মানে বলেছিল আপনার রমজানের আগে নির্বাচন। তারা হঠাৎ করে লন্ডন বৈঠকের পর তাদের মনে হলো না, ফেব্রুয়ারি না, তখন তারা আবার সংস্কার অন্যান্য জিনিসে চলে গেল। আমি একটু যোগ করে দিই আপনাকে, আজকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি আবার বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড এই মুহূর্তে তাদের জন্য নাই এবং তারা সবচেয়ে বেশি পিছিয়ে আছে, সরকার তাদের প্রতি। এই বক্তব্যটার কোনো যৌক্তিকতা আপনি খুঁজে পান কিনা? আমি আগের বক্তব্য শেষ করে এখানেই আসবো। তারপরে ধরেন যে ডক্টর ইউনূস সাহেব একটা পরিষ্কার ঘোষণা দিয়েছেন, এরকম একটা নির্বাচনী হাওয়া কিন্তু সৃষ্টি হয়েছিল। বাট উনি যে লাস্ট বিদেশ সফরে গেলেন, তখন সিএনএন সিঙ্গাপুরের সাথে যে অনেক কথা, উনি খুব ক্যান্ডিড মানুষ, খোলামেলা কথা বলেন, মানে সরলভাবে অনেক কিছু বলেন, সেটা অনেকে বলেন। এখন ধরেন সরলের মধ্যে মাঝে মাঝে কিছু গরল ঢুকে যায়। যেমন উনি ফেব্রুয়ারি বললেন, তারপর আবার এরকম একটা মন্তব্য করে দিলেন যে এই অবস্থায় নির্বাচন হলে তো আমরা আগের অবস্থায় ফিরে যাব, কোট আনকোট। তো তার মানে কি? আপনি একটা নির্বাচনের কথা বলছেন, আবার বলছেন এই অবস্থায় নির্বাচন হলে আগের অবস্থায় ফিরে যাব। তার মানে উনি কি উস্কে দিচ্ছেন না যে একটা অনাস্থা, একটা সন্দেহ, অবিশ্বাস? তাহলে প্রধান উপদেষ্টার কাছ থেকে এরকম শোনার পরে যখন আমরা জামাতের কথা বলি, এনসিপির কথা বলি, জামাতের জন্য লেভেল প্লেইং ফিল্ড নাই, জামাতের তো 300 ক্যান্ডিডেট ঠিক করা আছে, জামাতের লেভেল প্লেইং ফিল্ড কোথায় নেই? জামাত কত বড় সমাবেশ করেছে, 54 বছরের মধ্যে তাদের সমাবেশ আপনি দেখেছেন? এমন রিপোর্ট হয়েছে না দেখেছেন, মানে আমরা ইয়াতে দেখেছি, মানে টিভিতে দেখেছি। তো তারা বিশাল, এর আগে তাদেরকে কখনো দেখেছি, তাদের ছিল মানে তারা সমাবেশ করতেন বা বেশ এই ইউনাইটেড তাদের কর্মীরা হাজির হতো। তো তারা তো এটা করেছেন এবং তাদের কোথায় কাজ করতে অসুবিধা হচ্ছে, কোথায় জামাতে ইসলামের উপরে কোনো হামলা হয়েছে, মানে রাজনৈতিক প্রতিপক্ষ তাদের উপরে কোনো আক্রমণ করেছেন? সুতরাং তাদের বরঞ্চ বলা হয়, মানে অনেকে মনে করেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামাত অনেক সুবিধাজনক অবস্থানে আছে এই কারণে যে তারা সমস্ত বিশ্ববিদ্যালয়ের যে ভিসিরা হয়েছেন, অধিকাংশ তাদের লোকজন সেখানে ভিসি হয়েছেন, যারা অতীতে ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত হয়েছিলেন। তাদের অনেক জায়গায় তাদের লোকজন তারা ঢুকাতে পেরেছেন। হ্যাঁ, তারা যোগ্য, এই ব্যাপারে সন্দেহ নেই, তারা মেধাবী, এই ব্যাপারে সন্দেহ নেই। কিন্তু যে পার্টিজেন যখন কালারটা আপনি দেখবেন, তখন কিন্তু জামাত বেশি লাভবান। তো জামাতের জন্য লেভেল প্লেইং ফিল্ড নাই, এটা তো মানে তারা এটা দাবি করছে। মানেটা কি? আপনি আপনার আগের প্রশ্নে ফিরে যাই, তাদের লাভটা কি? তাদের লাভটা হচ্ছে যে যারা এখন পিআর এর কথা বলছেন, পিআর এর লাভটা তো একদম পরিষ্কার। আপনি যদি পিআর চালু করেন, যেমন পিআর নিয়ে যে আলোচনা হয়েছে, সেই আলোচনা আমরা উচ্চ কক্ষ নিয়ে আলোচনা করেছি। উচ্চ কক্ষ হবে কিনা সেটা তো একটা ব্যাপার, যে সেটা সংসদে পাস হতে হবে। এবং উচ্চ কক্ষের পিআর নিয়ে এতদিন আমরা আলোচনা করলাম এবং ওখানে পিআর এর দীর্ঘ সময় আলোচনার পরে দুটা জায়গায় আমরা আটকে গেলাম। যে পিআরটা বিএনপি বলেছে যে পার্লামেন্টে যে সদস্য থাকবে তাদের সংখ্যা অনুসারে পিআর হবে, নারী আসনে যেভাবে নির্বাচন করে। আর অন্যরা বলছে না, জনগণের ভোটের সংখ্যা অনুসারে পিআরটা হবে। এই জায়গায় আমরা আটকে গেছি। তাই এটা আলোচনার বিষয়। এমনকি একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ আরেকটা উচ্চ কক্ষ পোষার মতো সক্ষমতা নাই। কেন আমি এই টাকাটা খরচ করব? বাংলাদেশের কোনো ফেডারেল সিস্টেমে না, আমাদের দেশে এমন কোনো অবস্থা নাই। পদ্ধতিতে গেলে ব্যয় বেড়ে যাবে, আপনি এটা বলছেন। অবশ্যই ব্যয় বেড়ে যাবে এবং একটা ঝামেলাও হতে পারে, টানাপোড়েন হবে এবং আমাদের অনেক খরচ হবে। প্লাস হলো যে আপনার এটা প্রয়োজন কেন? এই প্রয়োজনটাই তো নাই। তো সেটা যখন আপনি 70 অনুচ্ছেদ তুলে দিবেন, যারাই ক্ষমতা যাবে, তখন পার্লামেন্ট মেম্বাররা তো ফ্রি থাকবে, তখন অনেক কথা তারা বলবেন। তখন পার্লামেন্ট মেম্বাররা এরকম মনে করতে পারেন যে না, এই দেশের জন্য উচ্চ কক্ষ দরকার নেই, প্রয়োজন নেই।
এখন আপনি আসলেন যে না এখন পার্লামেন্টে পিআর, এটা নিয়ে তো কোনো আলোচনাই হয়নি। এখন যদি আপনি পিআর চান, এটা তো সম্ভব না। পিআরে যেটা হবে সেটা কেন সম্ভব না? পিআর একটা খুবই আধুনিক গণতন্ত্রের উচ্চতর অবস্থা। আমরা তো আধুনিক গণতন্ত্রের নিম্ন পর্যায়েই যাইনি। আমরা 14 নির্বাচন দেখি, আমরা রাতের বেলা ভোট দেখি, আমি তুমি ডামি দেখি, যে দল ক্ষমতা থাকে তারা জোর করে ভোট কেন্দ্র দখল করে তারা একটা ডিক্লেয়ার করে। আমরা মিডিয়া কুয়ের নির্বাচন দেখেছি, তাই না? আমরা অনেক ধরনের নির্বাচন করছি। আমরা দেশে সাধারণ ভালো নির্বাচনটা এখন পর্যন্ত করতে পারিনি। আমরা ওই স্ট্যান্ডার্ডে যাইনি। যেসব দেশে 100টার বেশি দেশে পিআর আছে, নানান পিআর আছে, পিআর মিশ্র পিআর, অমুক পিআর, মানে এটা একটা পুরো গবেষণার কিন্তু আদৌ পিআর হবে কিনা সেটা নিয়ে আজকেরও একটি বক্তব্য এসেছে, যেটা মুখোমুখি আমার কাছে মনে হচ্ছে। কারণ জামাত বা অন্যান্য যে ইসলামী দলগুলো তারা বলছে পিআর ছাড়া আমরা নির্বাচনে যাব না, এই ধরনের এটা চরমনাই পীর বলছেন। আর নজরুল ইসলাম মানে বিএনপির নেতা, তিনি বলছেন যে পিআর পদ্ধতি পাশ করতে হলে নির্বাচিত সংসদ লাগবে, তার বক্তব্য এটি। তাহলে তো এই দুইটা দলের বক্তব্য একেবারে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। না, ভেরি ট্রু। আপনি তো সংবিধান বাতিল করেন নাই, দেশের সংবিধান বাতিল না। মার্শাল ল হলে তো সংবিধান স্থগিত করে আপনি অনেক কাজ করতে পারেন। আদৌ সুযোগ আছে কিনা যে নির্বাচনে পিআর করার কোনো সুযোগ নাই? এটা সংবিধানের উপরে আপনি একটা জুলাই সনদ বা যা হবে যেটা স্বাক্ষর করবেন, এটা সংবিধানের উপরে আপনি এর অবস্থান নয়। দেশের সংবিধান হলো সবচেয়ে উপরে অবস্থান করে, এবং আমাদের যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী নজরুল ইসলাম খান একদম কারেক্টলি বলেছেন যে এখন পিআর যদি করতে হয় তাহলে সংসদে যে পিআর এর ব্যবস্থা চালু করতে হবে, মানে আমাদের সংবিধান সংশোধন করতে হবে। সংশোধন না করলে হবে না। আর বিএনপির জন্য বিএনপি কেন পিআর চাবে? আপনি ধরেন যে বিএনপি, আমরা যদি পিআরে যাই, আমরা টেকনিক্যালি উই লাভ পিআর, ওকে, আমরা দুজনেই পিআর পছন্দ করি, আমরা ওদের সাথে আছি, তাইলে আপনাকে যে কোনো দলের সরকার গঠন করতে হলে 50%-এর উপর ভোট লাগবে। তো জামাত এনসিপি তো সেটা নাই, বিএনপিরও তো সেটা নাই। তাহলে কি এখানে নেপালের মতো অবস্থা হবে নাকি? মানে 10 বছরে 8টা সরকার আমরা দেখবো? সরকারের তো একটা ধারাবাহিকতা লাগবে। আমাদের দেশের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা, বর্তমান যে রাজনৈতিক অবস্থা, বর্তমানে যে বিভাজনের অবস্থা, বর্তমানে যে প্রতিহিংসার রাজনীতির অবস্থা, এবং আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের সাথে আমাদের বিশ্বের যে নানান দেশের সাথে আমাদের সম্পর্ক, সব মিলে আমরা এমন একটা জায়গায়, এমন নাজুক অবস্থায় আছি যে আমাদের ইমিডিয়েটলি একটা নির্বাচন দরকার, এবং নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকার গঠন হওয়া দরকার, যেখানে মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ আগামী 5 বছরের জন্য আমরা একটা সরকার পেয়েছি। সেটা না করে আপনি এখন পিআর অমুক তমুক করে এটাকে নির্বাচন ডিলে করলে লাভটা কি? লাভটা হলো যে আপনি সময় পেলে, এখন কত সময় দরকার? সে জামাতে ইসলামকে যদি এর মধ্যে 1 বছর গেছে, জামাতে ইসলামকে যদি আমরা জিজ্ঞাসা করি, আপনি জানেন জামাতে ইসলামের জন্ম হয়েছে 1941 সালে ভারতে তো জামাতে ইসলামের কোনো এরকম ভাবে অস্তিত্ব নেই, বাট দলটা আছে। এই যে পাকিস্তান যে একটা রাষ্ট্র, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, তো ওনারা কোরআন সুন্নাহর আইন করতে চায়, তো ওনারা কখনো পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ নিয়ে সরকার গঠন করতে পারেনি। বাংলাদেশে ওনারা সরকারে আসছিল অন্য একটা দলের, বড় দলের সাথে থেকে, ছাতার নিচে থেকে। পাকিস্তানে ওরা বড় দলের ছাতার নিচে থাকে। পাকিস্তানের কোনো প্রভিন্সেও তো তারা যায়নি। পূর্ব বাংলা বাদ দেন, পূর্ব বাংলার মানুষ অনেক প্রগতিশীল, আমাদের নাগরিকরা তাদের ধ্যান ধারণা অনেকের চেয়ে প্রগতিশীল, অনেকের চেয়ে উদার। সুতরাং এইখানে এই দেশে তো নয়, যে দেশে তাদের সম্ভাবনা ছিল সেই দেশে তারা হয়নি। তাদের কত সময় লাগবে? 41 থেকে এটা হিসাব করেন না, তাদের তো 70 বছরে মানে 80 বছর পার হয়ে গেছে, তারা তো কখনোই এটা সম্ভব। এনসিপি তাদেরকে আপনি কত সময় দিবেন? জিজ্ঞাসা করেন ভাই আপনার কত সময় লাগবে? উনি যদি বলে যে 2030 সাল পর্যন্ত আমার সময় লাগবে, তো আমরা কি জনগণ কি মুখিয়ে আছে তো ভোটে যাওয়ার জন্য? যে জনগণ ভোট দিতে পারেনি 3টে নির্বাচনে 15 বছর, যার বয়স ছিল 18 বছর, 33 বছর হয়ে গেছে তার। ওই যে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার মতো, কেউ কথা রাখেনি, সে ভোটই দিতে পারেনি। 33 থেকে 40 বছরের মানুষেরা তো তারা ভোট দিতে চায়। ভোটে যান, ভোটে আপনি যতটুকু ভোট পাবেন, যতটুকু আপনার আদর্শ উদ্দেশ্য লক্ষ্য আছে আপনি পরিষ্কার করেন, জনগণ নিশ্চয়ই। তাহলে প্রসঙ্গটা কি এরকম যে এই নির্বাচনী যে সংশয়টা কি, সংশয়ের উত্তরটা কি আপনার কথা শুনে আমাদের কাছে যেটা মনে হচ্ছে, ব্যাপারটা কি এরকম যে ডিলে করানো এটা একটা অজুহাত দেখানো হচ্ছে এবং সামনে আসছে, এটার আসলে বাস্তবতা নাই, পিআর বলেন বা অন্যান্য কিছু বলেন? অবশ্যই এটা বাস্তবতা নেই, ডিলে করার চেষ্টা হচ্ছে, অজুহাত করা হচ্ছে। বাট এই যে আপনি যে ইনক্লুসিভ নির্বাচন যেটাকে আমরা বলি, এমনিতে নির্বাচনটা ইনক্লুসিভ হবে কিনা সেটাতে সন্দেহ আছে, তাই না? যেহেতু আওয়ামী লীগের একটা বড় দল, তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তাদের ভোটার তালিকায় তাদের মানে ওই যে ব্যালট পেপারে তাদের মার্কা থাকবে এবং তারা আদৌ দাঁড়াতে পারবে না। তো সো দ্যাট পার্ট ইজ গন। তো আওয়ামী লীগের ধরেন কেউ বলে 40%, কেউ বলে 30%, সবচেয়ে কম মানে যারা খুব আওয়ামী লীগের সমালোচক, যারা আওয়ামী লীগকে একেবারে আওয়ামী লীগ দলটাকে ব্যান করে দিতে চান, তাদেরও মুখে আমি শুনছি না ওনাদের কমপক্ষে 20%,
ভোটার আছে। 20% মানে 12 কোটি ভোটারের 20% মানে 2.5 কোটি ভোটার। আমি গত নির্বাচনের কথা বলি, এর আগের নির্বাচনে বারবার আলোচনা হয়, যখন বিএনপি অংশগ্রহণ করবে কি করবে না এই প্রসঙ্গে এসেছে, তখন বাইরের বিভিন্ন অর্গানাইজেশন গুলো কথা বলেছে, অনেক নেতারাও কথা বলেছেন যে বিএনপি যদি অংশগ্রহণ না করে বড় দল, তাহলে এটি ইনক্লুসিভ ইলেকশন হিসেবে হবে না। তো সো ওইটার আওয়ামী লীগ আমরা বাদই দিলাম যে যেহেতু রাষ্ট্র বা সরকার তাকে এখন ব্যান্ড অবস্থায় রাখছে বা তাদের কার্যক্রম নিষিদ্ধ, ইলেকশন আস্তে আস্তে কি হবে আমরা জানি না। তো এই বাইরে যদি জামাত ইলেকশন না করে বা এনসিপি ইলেকশন না করে, তাদের সাথে কয়েকটা দল আছে, ইসলামী আন্দোলন যদি ইলেকশন না করে, তাহলে তো সেই নির্বাচন তো যে আমি তুমি রামির চেয়ে খারাপ নির্বাচন হবে। এইটা কি তারা একটা সংকট সৃষ্টি করতে চায় কিনা? আমি সন্দেহ অবিশ্বাস রাস্তা তারা ডিলে করতে চায় না, তারা ইচ্ছা করে এই সংকট সৃষ্টি করছে কিনা সেটা নিয়ে আলোচনা। এনসিপি নিয়ে আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে সম্প্রতি সেনাবাহিনী সম্পর্কেও তারা কথা বলেছে, এবং বিশেষ করে নির্বাচনের বিষয়ে তো আজকে আলাপ করছি আমরা, নির্বাচনের ফেব্রুয়ারির ব্যাপারে তারা খুব স্পষ্ট বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আপনি দেখেন একটা দেশের প্রধান উপদেষ্টা, মানে দেশটা তো এনসিপি চালাচ্ছে না, যদিও এনসিপি কে বলা হয় যে সরকারি দল, কিংস পার্টি বলি না, ওনার সরকারি দল। আরো পরিষ্কারভাবে বলে এটা ডক্টর ইউনূসের দল, উনার সাপোর্ট, উনার আশীর্বাদ, উনার স্নেহধন্য একটি দল। তো এখন তারপর ডক্টর ইউনূস সাহেব কি বলেছিলেন যে আমার নিয়োগকর্তা, এখন নিয়োগকর্তা। তো আপনি তাহলে আমরা সবাই কর্মচারী, মানে আমরা চাকর বাকর ধরেন বা গণকর্মচারী ধরেন, ডক্টর ইউনূস একজন গণকর্মচারী, কেন উনি স্টেট থেকে, রাষ্ট্র থেকে বেতন ভাতা পান, তাই না, সকল সুযোগ সুবিধা জনগণের পয়সা হয়, চৌকিদার থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সবাই বেতনভুক্ত কর্মচারী আমরা। এখন যদি নিয়োগকর্তা বলে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তাহলে তো আমি কর্মচারী, আমার কথার কোনো মূল্য থাকবে না। তো ওইখানে একটা প্রবলেম। এখন এই ধরনের কথা যখন বলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, মানে উনি কে, কেন বললেন, এই ব্যাখ্যা তো ডক্টর ইউনূসকে দিতে হবে। ডক্টর ইউনূস কি তার নিয়োগকর্তাদের কথা শুনবেন, নাকি ডক্টর ইউনূস দেশের মঙ্গলের জন্য যেটা করা দরকার সেটা করবেন? এখন ডক্টর ইউনূসকে যখন উনি প্রথম আসেন, তখন আমার কাছে কিন্তু মনে হয়েছে যে ডক্টর ইউনূসকে সময় দেওয়া উচিত 2 বছর। আমি কিন্তু প্রকাশ্যে বলেছিলাম যে 3 বছর। আমি 3 বছর বলি না, আমি বলছি 1000 দিন। তো লোকজন আমাকে জিজ্ঞেস করতে 1000 দিন কেন? আমি বলছি ভাই 3 বছর বললে অনেক, বছর বললে বেশি লাগে, দিন বললে হয়তো কম লাগবে। আমি কিন্তু এরকম মনে করছি। কেন মনে করছি? যে আমাদের অনেক কিছু সংস্কার করতে হবে, অনেক কিছু করতে হবে। আমার কাছে সেটা চান না, আমি এটা চাই না, কারণ আমি তখন মনে করছিলাম যে ডক্টর ইউনূস আমার দেশে নেলসন ম্যান্ডেলা হবেন, এবং তার নোবেল পুরস্কার নিয়ে তো অনেকে অনেক রকম ঠাট্টা ইয়ার্কি করে। তো তিনি নেলসন ম্যান্ডেলার রোল প্লে করে একটা ইনক্লুসিভ সমাজ গড়ে তুলবেন, একটা এমন জায়গায় যে বর্জনের সমাজ, বিভাজনের সমাজটাকে বেরিয়ে আনবেন দেশটাকে, এবং আরেকটা নোবেল প্রাইজ পাবেন। বাট গত 1 বছরে তো আমি হতাশ হয়ে গেছি, আমি নিজেই হতাশ। অর্থাৎ এই 1 বছরের পারফরমেন্সে এখন আর আপনি চাচ্ছেন না যে 1000 দিন? 1 বছর 1000 দিন দিলে কি হবে? তারা 365 দিনে যখন কিছু, মানে এমন একটা সেক্টর নাই, কয়েকটা জায়গায় হয়তো কিছু উন্নতি আছে, বাট আপনার বেসিক সেক্টর, আইন শৃঙ্খলা পরিস্থিতির 1 বছরে তো হ্যাঁ কিছুটা কমছে, একেবারে মব নাই, বাট মব একেবারে নাই এরকম না, তো মব হয়তো আগের যেমন ছিল সেরকম নাই, চাঁদাবাজি তো কমেই নাই, পুলিশের অবস্থা, পুলিশকে আপনি নেতৃত্ব দিতে পারছেন না কেন, পুলিশকে আপনি পঙ্গু করছেন, সেটা প্রশ্ন একটা মেডিকুলার ডিজাইনের অংশ কিনা। এবং যেসব পুলিশ নিহত হয়েছে, মানে আপনি যে 1500-র মতো নিহত হয়েছে আমরা বলি, রক্ত দিয়েছে, আমরা তো এখনো 834 জনের একটা লিস্ট পেয়েছি, এবং তারপরে ডক্টর ইউনূস নিজের ভাষণে আবার বলছেন 1000 জন। তার মানে কি, মানে আমরা কি 1000-এর কাছাকাছি পৌঁছতে পারবো হয়তো, এই ধারণা করে উনি বলেছেন। তাহলে বাকি 400, মানে ইউএন রিপোর্ট অনুযায়ী বাকি 400 কারা? তারা বলা হচ্ছে যে 5ই আগস্ট থেকে 15ই আগস্টে তারা নিহত হয়েছেন। তারা কারা? তাদের হিসাব রাখতে হবে না? তাদের নাম তো আসতে হবে, মানে আপনার শহীদ তালিকায় তারা থাকবে না, কিন্তু তারা তো নিহত হয়েছে। তো তাদের ব্যাপারে তো জিডি হবে, এফআইআর হবে, ইনকোয়ারি হবে। পুলিশ যারা নিহত হয়েছেন তাদের ব্যাপারে ইনকোয়ারি করতে হবে। আমার সহকর্মীকে আপনি মেরে ফেলছেন যে কোনো কারণে, সে অন্যায় করছে, ইনকোয়ারি করতে হবে। সরকারের আমলেই হওয়া উচিত আমি মনে করি। এটা তো প্রথম দিন থেকে। আমার প্রশ্নটা হচ্ছে যে এটা মানে বাস্তবতা দেখছেন কিনা, যে না, এই সরকারের আমলে এটা তো হওয়াই উচিত। যে কোনো হত্যার বিচার তো করতে হবে, তদন্ত তো করতে হবে। এখন আপনি বলতে পারেন যে পুলিশের তদন্ত দিলে তারা হয়তো এটা বাড়াবাড়ি করবে, তারা অযথা মানুষকে দোষারোপ করবে, অভিযুক্ত করবে। তো আপনি করেন, আপনি জুডিশিয়াল তদন্ত কমিশন করে দেন না, মানে যে কোনো ভাবে আপনি এটা তদন্ত করে শেষ করেন। আপনি হতে পারে আপনি প্রমাণ হলো যে সেই লোকটা সরাসরি গোলাগুলি করতেছিল এবং সে পিছনে চলে আসতে পারেনি, এটা তো একটা সিচুয়েশন, পিছনে চলে আসতে পারেনি, তখন ক্রুদ্ধ জনতা তাকে পিটিয়ে মেরে ফেলছে। তো এটা হতে পারে। আবার আপনি যদি থানায় যে আগুন লাগালেন, একজন আত্মসত্ত্বা কনস্টেবল মরে গেল, তারা তো তখন ওখানে গোলাগুলি করছিল না, তাই না? তো আপনি
সারা বাংলাদেশের সব থানা থেকে তো পুলিশ বের হয়ে জনগণের উপর গুলি বর্ষণ করেনি। আপনি সারা বাংলাদেশের অধিকাংশ থানা 90% থানায় আপনি লুটপাট করলেন, অস্ত্র লুট করলেন, সেই অস্ত্র উদ্ধার করা যায় না, সেই অস্ত্র কোথায় আছে কেউ জানে না। জেলখানায় হামলা হলো, অস্ত্র লুটপাট করা হলো। তো আপনি এই যে এরপরে আপনি পুলিশকে বলছেন যে পুলিশের এই অবস্থা, তো পুলিশের এই অবস্থা আপনি 1 বছরের মধ্যে পুলিশের কোনো কনফিডেন্স আনতে পারলেন না। তার মধ্যে এখন আপনি কি ক্যান্টনমেন্টের নাকি ইট খুলে নিয়ে যাবেন, ডিজিএফআই হেডকোয়ার্টার উড়াই দিবেন, তাই না? এই যে থ্রেড, যেভাবে যে ভাষায় আপনি আমাদের সেনাবাহিনীর সদস্যদেরকে যে কটূক্তি করা হচ্ছে, থ্যাঙ্কস টু ওয়াকরুজ্জামান, উনি বলেছেন যে এরা বাচ্চা মানুষ, কিন্তু কতটুকু বাচ্চা এরা? হ্যাঁ, এদেরকে বাচ্চা বলে তো তাদেরকে অপমান করা হয়। এরা তো আমাদের নেতা, তারা মানে বিপ্লবী নেতা, তারা তো একটা নেতৃত্ব দিয়েছে অফকোর্স, সুতরাং তাদের সেই ম্যাচুরিটি তো আসতে হবে। এবং স্লোগানের ভাষা দেখেন, আপনি রাস্তায় কি কি লেখা আছে আপনি পড়তো। আমি একটু আগে একটা স্লোগান বলছি, এটা আমি বলতে চাই এখানে, মানে উন্নত অস্ট্রেলিয়ায় গেলাম না, রাস্তায় আমরা যখন আন্দোলন করতাম, পুলিশ যখন আমাদের উপর লাঠিচার্জ, মানে পুলিশের বিরুদ্ধে টিয়ার গ্যাস মারতাম, তখন আমরা বলতাম যে পুলিশ তুমি যতই মারো তোমার বেতন 112। পরে দেখা গেল 2 বছর পরে আমরা বলি 212, এরপরে বলা গেল যে 512, একটু বাড়ে। তো আপনি এখন পুলিশের গুলিকর খানকির পোলা, মানেটা কি? কোট আন কোট, এটা উচ্চারণ করতে আমার লজ্জা লাগতেছে, বাট এটা কি? আপনি তার মাকে কেন গালিগালাজ করবেন? একজন নারী, সে তো কোনো অপরাধ করে নেই, এটা তো আপনি করতে পারেন না। এবং এগুলোকে কিন্তু আমরা প্রশ্রয় দিচ্ছি। 1, 2, 3, 4 কি কি গালিগালাজ করছে, আরো কত জঘন্য ভাষায় গালিগালাজ করা হয়। তা আপনি রাজনীতিতে আপনি কি শুরু করছে? এটা রাজনীতিতে অশ্লীলতা, রাজনীতিতে যে অবস্থা সৃষ্টি হচ্ছে, মব এবং প্রতিহিংসা, যখন তখন যে কাউকে ট্যাগিং করা, যে কাউকে ধরে নিজেই বিচার করে দেওয়া, এগুলোর ব্যাপারে কিন্তু ইউনূস সাহেব কথা বলেছেন, বলেন না এরকম না, উনি বলেছেন, বাট ট্রান্সলেশন কই? এটা তো তার সরকারের কর্মকাণ্ডের মধ্যে এটা বাস্তবায়িত হতে হবে, কিন্তু বাস্তবায়িত হতে আমরা দেখিনি। উনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। একেবারে 8ই আগস্টে যখন এয়ারপোর্টে আসলেন তখনকার কথাগুলো বলেন। আপনি 25শে আগস্ট সম্ভবত তার প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ ছিল, তখনকার কথাগুলো দেখেন, খুবই সুন্দর সুন্দর কথা। এবং তখনই তো আমি মনে করেছিলাম তার 1000 দিন থাকা উচিত, বাট দেখলাম যে তার কথার সাথে কাজের কোনো মিল হচ্ছে না। কারণ তিনি এটা বলতে পারেন যে তাকে হয়তো ওইভাবে সাপোর্ট দিচ্ছে না। তিনি যে উপদেষ্টা পরিষদটা গঠন করলেন, সেই উপদেষ্টা পরিষদের অনেকের কথা বলা হয়, মানে অর্থাৎ এই সমস্ত কারণেই অনিশ্চয়তার একটা, মানে সব মিলে একটা অনিশ্চয়তা। এবং এই যে জামাত আর এনসিপি যদি এরকম করতে থাকে, ইসলামী আন্দোলন যদি এটা করতে থাকে, আরো এটা বেড়ে যাবে। আবুল হোসেন শহীদ খান, আপনি দীর্ঘদিন যে বিষয়গুলোর মধ্যে ছিলেন, তার মধ্যে একটি হচ্ছে যে সরকারি কোনো আদেশ যেভাবে দেয়া হয় সেরকম একটা প্রসিডিউর থাকে এবং এটা সবসময় একটা চিঠি দেওয়া হয়, এটাই আমরা জানি। তো আমরা এবার দেখলাম রাষ্ট্রপতির ছবি সরানোর একটা বিষয় সামনে আসলো বিভিন্ন দূতাবাসে, এবং সেটি বলা হলো যে টেলিফোন করে বলা হয়েছে। এই ঘটনাটা কোনো কোনো জায়গায় সরানো হয়েছে। এটির মধ্যে অনেকে আন্দাজ করছিলেন রাষ্ট্রপতিকে সরানো হবে কিনা, নাকি সরকারিভাবে, নাকি অন্য কোনো সিদ্ধান্ত হতে যাচ্ছে। এটি আসলে মেকানিজমটা কি, কিভাবে এটি হয় বা হওয়া উচিত? না, এটা তো আপনার হতে হবে যে এই রাষ্ট্রপতির ছবি লাগানোর সিদ্ধান্ত যে লেভেলে হয়েছে, সেটা যদি পররাষ্ট্র মন্ত্রণালয় লেভেলে হয়ে থাকে, তাহলে পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্রমন্ত্রীর অনুমতি নিয়ে একটা অর্ডার আপনি ইস্যু করবেন। অথবা এটা যদি উপদেষ্টা পরিষদ বা মন্ত্রী পরিষদের কোনো সিদ্ধান্ত হয়, তাহলে এখন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নিয়ে আপনি এটা জানিয়ে দেবেন। এই যে মৌখিক টেলিফোন অমুক আমার পছন্দ হলো না, এইভাবে তো ভাই দেশ চলতে পারে না। তো এইটাও একটা জায়গা, যে জায়গাটা নিয়ে মানে আলাপ করতে পারেন আপনি, বাট এগুলো কি, এগুলো ছেলেমেয়ের মতো মনে হয়, এটা হাসি খেলা আর কি, যে আমার ইচ্ছা হলো ওই ছবিটা নামায় দাও, আমার ইচ্ছা হলো ছবি নামানো, নাকি আসলে কোনো সিদ্ধান্তের বিষয় সামনে আছে বলে আন্দাজ করেন আপনি? না, আমি এটার সাথে ডাইরেক্টলি রাষ্ট্রপতির সরিয়ে দেওয়া বা কারণে এটা আমি দেখি না। কারণ হলো যে তাতে দেশ আরো সংকটের মধ্যে পড়বে। আপনি এই রাষ্ট্রপতির কাছেই তো শপথ গ্রহণ করেছেন, আপনি কি কারণে তাকে সরিয়ে দেবেন? এই রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে, তাহলে রাষ্ট্রপতি কে হবেন? কারণ আপনি তো স্পিকারও পদত্যাগ করে ফেলছেন, ডেপুটি স্পিকার জেলে আছে, তো আপনি তো একটা সংবিধান আছে, এবং আপনি কোনো বিপ্লবী সরকার করেননি, করার স্কোপ ছিল না। এটা অনেকেই বলে যে বিপ্লবী সরকার, ভাই বাংলাদেশে বিপ্লবী সরকার করার স্কোপ একবারই আমার জীবনে আমি দেখছি, সেটা 7ই নভেম্বর ছিল। যদি জেনারেল জিয়াউর রহমান সেদিন আর্মি হেডকোয়ার্টারে যে শহীদ মিনারে আসতেন, এবং ইতিহাস আছে এটা, আপনারা যে কেউ সার্চ করে দেখতে পারেন যে ওখানে 7ই নভেম্বর যে সিপাহী জনতার যে অভ্যুত্থান বা বিপ্লব, তখন একটা বিপ্লবী সরকার করার সুযোগ ছিল। আর বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা সরকার করতে পারেন, যে মুক্তিযুদ্ধের পর সকলকে নিয়ে একটা জাতীয় সরকার করতে পারতেন। তো এই দুইটার সময় আমরা সুযোগ আসছিল, আমরা করি নাই। আর এইটা তো ছাত্র গণ অভ্যুত্থানের কোনো বিপ্লব না, এবং এই বিপ্লব নিয়ে আলোচনা করার দরকার নেই। জাস্ট ডেফিনিশন পড়লেই সবাই বুঝবে যে বিপ্লব কি, কাকে বলে, কত প্রকার, এবং কিভাবে বিপ্লব হয়, এবং বিপ্লব করার জন্য কি কি প্রয়োজন হয়, অর্থাৎ বিপ্লবী পার্টি দরকার হয়। এই অবস্থা তো নাই। এই রাষ্ট্রপতিকে মানে সরিয়ে এই রাষ্ট্রপতিকে সরিয়ে না, বাস্তবতা হচ্ছে বড় কথা। সাংবিধানিক সংকটটা কিভাবে ঠিক করবেন? আপনি কি এটাও কি ওই যে রেফারেন্সে পাঠাবেন
যে আপনি সুপ্রিম কোর্টের রেফারেন্স, এবং আপনি এই রেফারেন্স নিয়েও তো নানান কথা আছে। আপনি যখন বললেন যে সুপ্রিম কোর্টের রেফারেন্সের পর রাষ্ট্রপতি ইনাদেরকে শপথ গ্রহণ করেছে, তখন দেখা গেল এই যে ফুল কোর্টের রেফারেন্স আপনি যেটা বললেন, যে লিস্ট আইএসপিআর দিল, তখন দেখা যাচ্ছে যে চিফ জাস্টিস এবং সিনিয়র একজন জাস্টিস তখন সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছেন। তাহলে ফুল কোর্টটা কোথায় বসলো? এইরকম আর কিছু এমন কিছু করা যাবে না যেটাতে মানে সবকিছু ভঙ্গুর। এটা কি সরকারি এখনকার যে অন্তর্বর্তী সরকার তারাই চাইবে না, আপনার এটা মনে হয়? তারা চাইতে পারেন, বাট চাওয়াটা ঠিক হবে না আর কি। কেন এখন অন্তর্বর্তী সরকারের প্রধানতম দায়িত্ব হচ্ছে আমাদের যে সংকট, অর্থনৈতিক, রাজনৈতিক, বৈদেশিক, জিওফিজিক্যাল, এই সংকটের সমাধানের জন্য একটি নির্বাচন করা। নির্বাচন অনিবার্য। ফেব্রুয়ারি সময় দেওয়া হয়েছে, ফেব্রুয়ারির মধ্যে একটা নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর অথবা দায়িত্ব বুঝিয়ে দেওয়া। আমরা আশা করছি সেদিকে আমরা সেটাতে গেলে তখনই একটা সমাধান। কিন্তু ওনারা যদি এর মধ্যে আরো অন্য কিছু করার চেষ্টা করেন সেটা ঠিক হবে না। এই যে মাঝখানে আবার হঠাৎ করে সংস্কার আগেই করতে হবে, বিচারে ঝুলিয়ে দিতে হবে, এই সব নানান দাবি করে সংকট সৃষ্টি করা খুব অন্যায়। এই সংকট সৃষ্টি করা হলে দেশে একটা অন্ধকার যুগ চলে আসবে। দেশটা এমনি কিন্তু ভালো চলছে না, এই ব্যাপারে সকলেই জানে। তো এই ভালো চলছে না এটা আমাদেরকে বুঝতে হবে, এবং এই ভালো চলতে পারে। হ্যাঁ, নতুন সরকার আসলে, নতুন রাজনৈতিক সরকার আসলে ভালো সব সোনায় সোহাগা হয়ে যাবে, বেহেশত হয়ে যাবে, এরকমটা মনে করি না। বাট এই যে সরকার 24-এর অভ্যুত্থানের পরে দায়িত্ব নিবে জনগণের ভোটে, তাদের কাছে আমরা একটা প্রত্যাশা করতে পারি তারা অতীতের ভুল ভ্রান্তিগুলো থেকে ওইটা অন্তত করবে। আর যদি অতীতের ভুল ভ্রান্তিতে থাকেন তা আমাদের সুযোগ আছে আরেকটা ভালো নির্বাচনের মধ্যে দিয়ে আমরা তাদেরকে সরিয়ে দেব। আমরা একেবারে শেষ প্রান্তে আজকে আলোচনার, আজকে এটাই আমার শেষ প্রসঙ্গ, সেটি হলো 21শে আগস্ট আজকে, এবং 21শে আগস্টের যে বোমা হামলা, সেই হামলার 21 বছর হলো এবারে। এখনো মামলা চলছে এবং এই ধারাবাহিকতা 31শে জুলাই, 19শে আগস্ট এবং গতকালকেও একটা হিয়ারিং ছিল এবং সেগুলো হয়েছে। আইভি রহমান সহ যে 24 জন মারা গেছে, এই বাস্তবতার মধ্যে দিয়ে এখনকার যে রাজনৈতিক বাস্তবতা, সেটাতে এই মামলার কি ভবিষ্যৎ দেখেন এবং এই দিনটাকে আপনি 21 বছর পরে এসে কিভাবে বলবেন এটা নিয়ে? এটা তো খুবই নিন্দনীয় একটা কাজ ছিল, যারাই করেছেন খুবই নিন্দনীয়। এবং এখানে যারা নিহত হয়েছেন আপনি জানেন যে এটাকে এরকম ছোটখাটো মাইলেই গণহত্যার মতো, এটা একটা গণহত্যার মতো। মানে এক গ্রেনেড হামলা করে একটা শান্তিপূর্ণ সমাবেশে হামলা হলো এবং 24 জন মারা গেলেন এবং জাতীয় নেত্রী মারা গেলেন। এরপরে এই মামলা নিয়ে তো অনেক জজমিয়া নাটক হয়েছে। তারপরে ধরেন পরের সরকার এসে আবার যে মামলাটা পুনরায় তদন্ত করছে, সেখানে তদন্ত নিয়ে তাদেরকে অনেক কথাবার্তা আছে। তো এই মামলাটা হলো, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের সুযোগ আছে কিন্তু মামলাটাকে একটা সুষ্ঠু তদন্ত বা সুষ্ঠুভাবে বিচার করা। বাট আমরা তো এগুলো দেখছি না। আমাদের কাছে এখন মনে হয় যে এই ঘটনাটি ঘটে না, এরকম মনে হয় কারো কারো কাছে, যে না 21শে আগস্ট কি আসলে গ্রেনেড হামলা হয়েছিল, আসলে কি আইভি রহমান মারা গেছেন, ওই দিনটা কি ছিল ক্যালেন্ডারে বা ওই ঘটনাটা ঘটছে, এরকম অবস্থায় চলে গেছে। সুতরাং এই যে ভবিষ্যৎ নিয়ে খুব একটা ভালো কথা বলার সুযোগ নেই, কারণ অনেক মামলার এরকম, যেমন এই যে 10 ট্রাক অস্ত্র মামলা, এখন জিজ্ঞাসা করেন 10 ট্রাক অস্ত্র মামলা কি আসলে 10 এসেছিল? ওই অস্ত্রই তো দেশে আসেনি, নাহলে সবাই কিভাবে খালাস পেয়ে যায়? কেউ না কেউ তো দায়ী। অস্ত্র তো এসেছিল, আপনাদের পত্রিকায় তো এটা রিপোর্ট আছে, সারা বাংলাদেশ জানে এবং সমস্ত মিডিয়া জানে, এবং অস্ত্রগুলা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে পরে। তো এটা তো মানে এমন নয় যে আপনি ইরেজ করে ফেলবেন। ভাই ইতিহাসে যেসব ঘটনা ঘটছে আপনি ইচ্ছা করলে রিসেট বোতাম দিতে পারবেন না। ইতিহাস হলো হার্ড ডিস্ক, সফটওয়্যার না, কিন্তু অ্যাপস না। অ্যাপস আপনি মুছে ফেলতে পারেন, কিন্তু আপনার হার্ড ডিস্কে যা যা আছে ইতিহাস, ওটা মুছে ফেলতে পারবেন। হ্যাঁ, ইতিহাস বিকৃত হতে পারে, ইতিহাস কিছুটা বানানো হতে পারে, কিন্তু রিয়েল ইতিহাস যেটা, সেটাকে কেউ মুছে ফেলতে পারবে না। সুতরাং আমাদের ওই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। মামলার মতো চলুক। অতীতেও কিন্তু এরকম হয়েছে। এখন যেমন বলা হয় না যে উপদেষ্টাদের দুর্নীতির ব্যাপারে কেন তদন্ত হয় না, অতীতেও তদন্ত হয়নি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তখন হয়। বাট অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেটা তো মানুষ প্রত্যাশা করে না, কিন্তু আপনি তো দলীয় সরকার না, আপনি তো এক চোখা সরকার না। আপনার সব খোলা, আপনার চোখ খোলা, আপনার মুখ খোলা, আপনার সবকিছু করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে আবু আলম মোহাম্মদ শহীদ খান। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন, সেটা নিয়ে আসলে কিসের অনিশ্চয়তা, সেটা রাজনৈতিকটাকে কোন দিকে। এরই মধ্যে ডাকসু এবং চাকসুর যে নির্বাচন নিয়ে প্রসঙ্গ হচ্ছে, সেই আলোচনা এসেছে বাংলাদেশের রাষ্ট্রপতির ছবি নামানোর প্রসঙ্গটিও এবং 21শে আগস্ট আজকের দিনটি নিয়েও। এমন রাজনৈতিক আরো অন্যান্য বিষয় নিয়ে এবং আরো সব সামাজিক এবং অর্থনৈতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রথম আলোর এই নিয়মিত ধারাবাহিক আয়োজনে আমাদের সঙ্গে থাকুন prothomalo.com-এ, সঙ্গে থাকুন প্রথম আলোর ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার অন্যান্য সবগুলো প্ল্যাটফর্মে। আর যারা সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ।